আসসালামু আলাইকুম, তোমাদেরকে স্বাগতম জয়কুলি জিকে ক্লাসে। আজকে আমরা কিন্তু ক্লাস নিতে খুব ইউনিক দুইটা টপিকে, এবং টপিক দুইটা তোমাদের খুব চেনা এবং পরিচিত। তো আমরা গতকালে যে ক্লাসটা করেছিলাম এশিয়া মহাদেশের দেশগুলো, সেই দেশগুলো থেকে আমরা আরও দুইটা দেশকে বেছে নিয়েছি, যেই দেশ দুইটা আমাদের সবচেয়ে বেশি আসছে বিগত বছরের প্রশ্নগুলোতে, এবং ওখান থেকে কোশ্চিন বারবার আসছে দেখেই আমরা কিন্তু এই দুইটা দেশকে আমরা বেছে নিয়েছি। তো আমরা এই ক্লাসটা শুরু করতে যাব। সবাই আমাকে ভালো মতো দেখতে পাচ্ছ এবং শুনতে পাচ্ছ কিনা আমাকে অবশ্যই জানাও। আমরা আজকে প্রথম যে দেশটি নিয়ে যাব সেই দেশটি হচ্ছে চীন। আমাকে স্পষ্ট দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা, এবং বোর্ডে দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা আমাকে অবশ্যই তোমরা জানাও। আমরা যেহেতু আমাদের নতুন সেগমেন্ট চলো জয়কুলি জিকে জয়কুলির সাথে পড়ি, এই নতুন সেগমেন্টে আমরা যেহেতু আজকে ক্লাসগুলো নিচ্ছি, এবং জয়কুলি জিকের পেজেই কিন্তু ক্লাসগুলো শুরু হয়। প্রত্যেকে সপ্তাহের মধ্যে অ্যাটলিস্ট 2-3টা করে ক্লাস পাবা। চেষ্টা করবা আমার সাথেই জয়কুলি জিকে বইটা কিন্তু শেষ করতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের জয়কুলি জিকে বই, এবং জয়কুলি জিকে যেহেতু জয়কুলির সাথে পড়ি, এই জন্যই কিন্তু আমরা চেষ্টা করতেছি এত কঠিন একটা বইকে যেন আমরা তোমাদের জন্য সহজ করে দিতে পারি। এই কারণে কিন্তু ক্লাসগুলো নেওয়া, যেহেতু এত মোটা বই তোমরা সহজ পড়বা কিভাবে সেটা যেন সহজ হয়, এই জন্য কিন্তু ক্লাসগুলো নেওয়া। আমাকে সবাই দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা অবশ্যই তোমরা আমাকে জানাও, এবং যারা রেকর্ডিং ক্লাস দেখবা তারা অবশ্যই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবা, ঠিক আছে? এবং প্রত্যেক সপ্তাহে কিন্তু তোমাদের কিন্তু জয়কুলি একাডেমির ওয়েবসাইট থেকে কিন্তু তোমাদের জন্য হচ্ছে পরীক্ষা যাচ্ছে। তো পরীক্ষার সময় চেষ্টা করবা যে পরীক্ষাগুলো ক্লাসগুলো শেষ হওয়ার পরে পরীক্ষাগুলো দেওয়ার, ঠিক আছে? তাহলে আমরা ক্লাসে চলে যাই। দেখো, আমরা প্রথম যে টপিকটা নিয়ে হচ্ছে ক্লাস করব সেটা হচ্ছে চীন। তাহলে এশিয়ার সবচেয়ে আয়তনের সবচেয়ে বড় রাষ্ট্র হচ্ছে চীন। সেই চীন নিয়ে আজকে আমরা কিছু কথা এবং আলোচনা করব, যেন চীন সম্পর্কে তোমাদের ধারণাটা ক্লিয়ার হয়ে যায়। যেহেতু এত বড় একটি চ্যাপ্টার এটা, এবং এটার মধ্যে অনেক ভাগে ভাগ করা আছে, এবং প্রথম ভাগে যে স্টেপ 1-এ বইয়ের নাম্বারে বই নাম্বার বলবো তোমাদেরকে 558 নাম্বার পেজ। যারা বই কিনেছো তারা অবশ্যই 558 নাম্বার পেজটা বের করো। তার প্রথম যে টপিকটা থাকে, যেহেতু আমাদের বইকে 4 স্টেপে ভাগ করা হয়েছে, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 এবং স্টেপ 4। স্টেপ 1-এ আমাদের আলোচনা করা হয়েছে হচ্ছে, দেখো একদম বইয়ের প্রথমের কভারে লেখা কিন্তু আছে। স্টেপ 1-এ আলোচনা করা হয়েছে সংক্ষিপ্ত আলোচনা, স্টেপ 2-তে করা হয়েছে হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্যগুলি, স্টেপ 3-তে করা হয়েছে টপ ইনফরমেশন, যে তোমাদের একদম পরীক্ষার আগ মুহূর্তে যে ইনফরমেশনটা পড়তে হয় সেটা, এবং স্টেপ 4-এ করা হয়েছে কিন্তু বিগত বছরের প্রশ্ন উত্তর, ঠিক আছে? বিগত বছরের প্রশ্ন উত্তর। তো প্রথমে আসে দেখো, এর আগে যেহেতু আমরা এশিয়া মহাদেশের উপরে 2টা ক্লাস করেছি, এটি এশিয়া মহাদেশের একদম শেষ ক্লাস। তো শেষ ক্লাস যেহেতু এটা এশিয়া মহাদেশের উপরে, তো অবশ্যই তোমরা তাড়াতাড়ি অ্যাটেন্ড করো এবং তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করো, যেন তোমার ফ্রেন্ডরা এটা দেখতে পারে, এবং ক্লাসগুলো লাইভের সাথে পড়া শেষ করো, তাহলে পড়া তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এত মোটা বই, সবাই যে এত হাজার কোশ্চিন তোমরা মেসেজে এবং কমেন্টে পাঠাও যে সাধারণ জ্ঞান কঠিন, পড়বা কিভাবে, অ্যাডভাইস চাও, বিভিন্ন ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করতেছো। তো অবশ্যই চেষ্টা করো আজকে আমাদের সাথেই এই লাইভে কিন্তু ক্লাসটা করার, এবং যারা রেকর্ডিং দেখবা অবশ্যই তাদেরকে মেইনলি বলবো তারা হচ্ছে চেষ্টা করো যেন রেকর্ডিংয়ে যখন তোমরা হচ্ছে করবা তখন প্রশ্নের উত্তরগুলো কিন্তু সাথে সাথেই দিয়ে দিবা। তা আমরা প্রথমেই যাই পেজ নাম্বার 58-তে। 58 পেজ নাম্বার এখানে দেওয়া আছে, দেখো চীন। আমরা কিন্তু এশিয়ার আয়তনের সবচেয়ে বড় দেশ আজকে পড়বো চীনকে নিয়ে, ঠিক আছে? তাহলে দেখো
চীন হচ্ছে চীন রাষ্ট্রের নাম গণপ্রজাতান্ত্রিক চীন। গণপ্রজাতান্ত্রিক চীন। আয়তনে এটি কিন্তু এশিয়ার বৃহত্তম রাষ্ট্র। আয়তনে এটা এশিয়ার বৃহত্তম রাষ্ট্র। প্রায় 14টি রাষ্ট্র কিন্তু স্থল সীমান্ত রয়েছে এর সাথে। তাহলে 14টি রাষ্ট্রের কি স্থল সীমান্ত রয়েছে এর সাথে। আমরা এই 14টা রাষ্ট্র সম্পর্কে আরো ডিটেলসে জানবো। এই 14টা রাষ্ট্র কোন কোন রাষ্ট্রগুলো আছে সেই রাষ্ট্রগুলো সম্পর্কে আমরা পড়ব। দেখো চীনের পূর্বে আছে, দেখো পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। ঠিক আছে, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। তাহলে পূর্বে কি আছে? পূর্বে আছে হচ্ছে প্রশান্ত দেখো পূর্বে কি আছে? প্রশান্ত মহাসাগর। তাহলে পূর্বে আছে হচ্ছে প্রশান্ত মহাসাগর, বা চায়না। ঠিক আছে, পশ্চিমে আসে, দেখো কি পশ্চিমে আছে হচ্ছে হিমালয় অবস্থিত। ঠিক আছে, পশ্চিমে কি আছে? হিমালয়। উত্তরে আছে রাশিয়া এবং মঙ্গোলিয়া। উত্তরে রাশিয়া রাশিয়া এবং মঙ্গোলিয়া। দক্ষিণে দেখো ইন্দোচীন। তাহলে পূর্বে প্রশান্ত মহাসাগর, দক্ষিণে ইন্দোচীন, উত্তরে রাশিয়া ও মঙ্গোলিয়া এবং পশ্চিমে হিমালয়। এটি ঘিরে যে রাষ্ট্রটি অবস্থিত সেই রাষ্ট্রটি হচ্ছে চীন বা চায়না। আচ্ছা, চীনের উদ্ভব হয়েছে কিভাবে? প্রাচীন যে কিং রাজবংশ আছে তার নাম থেকে। ঠিক আছে, তাহলে চীনের উদ্ভব হয়েছে কিভাবে? প্রাচীন যে রাষ্ট্র রাজবংশ আছে তার নাম থেকে। সেটার নাম কি ছিল? কিন। এটা পেজ নাম্বার সম্পর্কে, পেজ নাম্বার সম্পর্কে যারা জানতে চাচ্ছ তাহলে পেজ নাম্বার হচ্ছে 558 নাম্বার পেজ। 558 নাম্বার পেজ। আমাকে স্পষ্ট শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে কিনা আমাকে অবশ্যই জানাও। ঠিক আছে, আমাকে স্পষ্ট শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা আমাকে অবশ্যই জানাও। আচ্ছা, তাহলে এখানে আসো। 1949 সালে চীনের ঐতিহাসে সমাজতন্ত্র বিপ্লবের মাধ্যমে দলীয় শাসন ব্যবস্থার সূচনা হয়। চীন এর আগে রাজতন্ত্রীয়ভাবে চলতো, অর্থাৎ রাজাদের দ্বারা চলতো, কিন্তু 1949 সালে সেটা সমাজতান্ত্রিকভাবে বিপ্লবটা ঘটে। ঠিক আছে, এইটা ইনফরমেশনটা কিন্তু গুরুত্বপূর্ণ। 1949 সালে। ঠিক আছে, এবং পারমাণবিক বোমার অধিকারী চীন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্যের মধ্যে অন্যতম। 5টি স্থায়ী সদস্যের মধ্যে অন্যতম। ঠিক আছে, 5টা যে স্থায়ী সদস্য থাকে তাদের মধ্যে কিন্তু যারা ভেটো প্রদান করতে পারে তাদের মধ্যে কিন্তু চীন একটা পড়ে, এবং চীনের বর্তমান বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ। তাহলে দ্বিতীয় বৃহত্তম দেশ হচ্ছে কি? চীন। এটা কিন্তু আলোচনা করা হয়েছে জয়কুলির বইয়ের 558 নাম্বার পেজে স্টেপ 1-এ সংক্ষিপ্ত আলোচনাতে আলোচনা করা হয়েছে। তো
তো যারা যারা এই সম্পর্কে জানতে আরো চাও তারা অবশ্যই আমাদের জয়কুলি জিকের এই বইটা কেনো, এবং যারা কেননি তারা তাড়াতাড়ি কোনো কাছের কোনো লাইব্রেরিতে যাও, অথবা আমাদের জয়কুলি ওয়েবসাইট আছে joyculi.com, সেই joyculi.com থেকে বইটা কিনে ফেলো। তাহলে কিন্তু আমাদের যে নতুন সেগমেন্টটা ওর সাথে কিন্তু তোমরা এত মোটা বই কিন্তু শেষ করতে পারবা। তাহলে জয়কুলি জিকে জয়কুলির সাথে পড়ি এই সেগমেন্টের সাথে তোমরা শেষ করতে পারবা। দেখো তোমাদের এখান থেকে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে, সাম্প্রতিক যে দেশ বিশ্বের ইলেকট্রনিক বজ্রাগার হিসাবে পরিচিত? আমরা কিন্তু ম্যাক্সিমাম মার্কেটে যখনই যাই তখনই কিন্তু দেখতে পারি যে মার্কেটের যে ব্যবস্থাটা সবগুলো চায়না প্রোডাক্ট দিয়ে কিন্তু একদম ভরপুর থাকে। তো এই প্রশ্নটার উত্তর এখানে কয়েকটা অপশন আছে। জার্মানি, একটা জার্মানি আছে যেটা এডুকেশনের জন্য খুব ভালো, ঠিক আছে, এডুকেশনের জন্য খুব ভালো। যুক্তরাষ্ট্র এডুকেশনের জন্য খুব ভালো। জাপানরা ইলেকট্রনিক ভাবে কিন্তু উন্নত। বা ফিউচার বলা হয়, ফিউচারিস্টিক কান্ট্রি, তাই না? কিন্তু একমাত্র যে সব জায়গায় যেখানে দেখা যাবে কি যে বিখ্যাত বিখ্যাত যত কোম্পানি আছে সেই কোম্পানিদের যে ম্যানেজিং বা যে কোম্পানির যে পার্টসগুলো আসে, বিশেষ করে ফোনের বলো, তারপর হচ্ছে তোমার ইলেকট্রনিকের বাকি কাজগুলোর বলো, ছোট ছোট পার্ট, এই পার্টগুলো কিন্তু সবসময় চায়নারা কিন্তু আবিষ্কার করে থাকে। তো এই প্রশ্নটা দেখা গেছে, এই প্রশ্নটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জন্য বললাম কারণ এইখান থেকে যে প্রশ্নটা খুবই কমন এবং আসতে পারে এরকম প্রশ্ন হচ্ছে এটা। তাহলে আখ্যা দেওয়া হয়েছে কাকে? এইটার পেজ নাম্বার সম্পর্কে যারা জানতে চাচ্ছ তাদেরকে বলি, এটার পেজ নাম্বার হচ্ছে স্টেপ 4-এ যাবা, স্টেপ 4-এ পেজ নাম্বার 500, পেজ নাম্বার 564, পেজ নাম্বার 564, ঠিক আছে? কারা কারা এটার অ্যান্সার দিতে পারছো একটু দেখো, আমাকে জানাও। সম্প্রতি যে দেশকে বিশ্বের ইলেকট্রনিক বজ্রাগার বলা হয়, এটা হচ্ছে প্রথমে দেখো 564 নাম্বার 7 নাম্বার পেজে আছে, ঢাকা ভার্সিটি খ ইউনিটে 15, 14 এবং 15 সেশনে এসেছিল, ঠিক আছে? এটার উত্তর কি হবে? এটার উত্তর আমি দিয়ে দেই, তোমরা এর উত্তরগুলো দাও, আমি কমেন্টে দেখতেছি। তাহলে এটার উত্তর হবে হচ্ছে চীন। এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে চীন। 2 নাম্বার কোশ্চেনে আসি, মাথাপিছু মোট আয়ের ভিত্তিতে উচ্চ আয়ের দেশ 9 কোনটি? জিডিপি কার কম না বেশি এর উপর নির্ভর করে কোশ্চেনটা হয়েছে। মাথাপিছু মোট জাতীয় আয়ের ভিত্তিতে উচ্চ আয়ের দেশ 9 কোনটি, ঠিক আছে? এটার পেজ নাম্বার তোমরা বের করবা হচ্ছে 564 নাম্বার পেজ, 564 নাম্বার পেজ, 564 নাম্বার পেজ, এবং প্রশ্ন নাম্বার 2, প্রশ্ন নাম্বার 2, মাথাপিছু মোট জাতীয় আয়ের ভিত্তিতে, জাতীয় আয়ের ভিত্তিতে, ডোমেস্টিক আয়ের ভিত্তিতে উচ্চ আয়ের দেশ 9 কোনটি? উচ্চ আয়ের দেশ 9 কোনটি, ঠিক আছে? তাহলে ডোমেস্টিক আয়ের ভিত্তিতে উচ্চ আয়ের দেশ 9 কোনটি? কানাডার নিজস্ব অনেক কিছুই আছে, নরওয়েরও নিজস্ব অনেক কিছু, জাপান নিজ থেকে অনেক কিছু ইনকাম করতে পারে, তাই না? তাহলে এটার উত্তর কি হবে? দেখো উত্তরগুলো কিন্তু আমাদের বইয়ের পাশ দিয়ে দেওয়া আছে, ঠিক আছে? যারা সেলফ টেস্ট করতে চাচ্ছ তারা অবশ্যই চেষ্টা করবে এখানে কোনো স্কেল বা অন্য কিছু থাকলে চেপে ধরে থাকতে এবং তারপরে অ্যান্সারগুলো করতে। আর যদি তোমরা এই অ্যান্সার করতে তোমাদের বিরক্ত বোধ হয় তখন তোমরা কি করবা? ওয়েবসাইটে যাবা,
কারণ মোবাইল টিপতে টিপতে একটা আধা ঘন্টার পরীক্ষা দেওয়াই যায়, যতটুকু তোমরা স্ক্রোল করো ততক্ষণে তো একটা পরীক্ষা শেষ হয়ে যাবে, তাই না? তো স্ক্রোল করা বাদ দিয়ে অবশ্যই হচ্ছে জয়কুলির একাডেমির ওয়েবসাইটে যাবা, যায় ওখানে তোমরা হচ্ছে এক্সামটা দিবা। তোমাদের নেক্সট এক্সাম শনিবারে দেওয়া হবে, শনিবারে এক্সামটা অবশ্যই দিবা। আজকে যেহেতু বৃহস্পতিবার, আজকে 30 তারিখ, 1 তারিখের দিকে তোমাদের কিন্তু এক্সামটা দেওয়া হবে। মান্থলি এক্সাম যেহেতু যাবে, তো মান্থের এক্সামটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবা। আচ্ছা, তাহলে এটার অ্যান্সার কি হবে দেখো, এটার অ্যান্সার হবে সি। এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে হচ্ছে সি। ঠিক আছে? আচ্ছা, তোমরা কমেন্ট করো, তোমরা কমেন্ট করলে আমি জানতে পারবো যারা যারা আগের ক্লাসে ছিলে এই ক্লাসে আসছো কিনা আমাকে সাড়া দাও। ঠিক আছে, ওকে। আসো চীনের আরো কিছু তথ্য পড়ি। এটা স্টেপ 2। স্টেপ 2 শুরু হয় জয়কলি জিকের বই নাম্বার 558 পেজ থেকে, পেজ নাম্বার 558 নাম্বার পেজ থেকে। ঠিক আছে, 558 নাম্বার পেজ থেকে। এখানে দেখো চীনের রাজাদেরকে বলা হয় কি? সন অফ গড। চীনের রাজাদেরকে কি বলা হয়? সন অফ গড, তাই না? এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল, যেটা 1921 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, সেটা কি? চীনা কমিউনিস্ট পার্টি, 1921 সালে। এবং ক্ষমতা গ্রহণ করে 1949 সালে। ক্ষমতা কবে গ্রহণ করে? 1949 সালে। ঠিক আছে, বিশ্বের বৃহত্তম এবং প্রাচীনতম মানব নির্মিত প্রাচীর বা স্থাপত্য কি? ওদের চীনের মহাপ্রাচীর, দ্য গ্রেট ওয়াল অফ চায়না, তাই না? দ্য গ্রেট ওয়াল অফ চায়না। ঠিক আছে, গ্রেট ওয়াল অফ চায়না। এটা আনুমানিক কত? 8850 কিলোমিটার দৈর্ঘ্য দ্বারা নির্মিত। ঠিক আছে, তা আচ্ছা, এই চীনের যে প্রাচীরটা অবস্থিত, সে প্রাচীরটি অবস্থিত, সে প্রাচীরটি কি? চীন ও মঙ্গোলিয়ার মধ্যে অবস্থিত। চীন, তারপরে এক পাশে চীন এবং আরেক পাশে মঙ্গোলিয়ার মধ্যে অবস্থিত। এই প্রাচীরটি অ্যাকচুয়ালি আগে তৈরি করা হয়েছিল যখন হচ্ছে চীনকে বিভিন্ন বাইরের কোনো রাষ্ট্রের হাত থেকে রক্ষা করার জন্য, মানে প্রতিরক্ষার জন্য তারা কিন্তু একটা ঘাঁটি নির্মাণ করেছিল। ঠিক আছে, ঘাঁটি নির্মাণ করেছিল। আচ্ছা দেখো, পিং পং ডিপ্লোমেসি, এটা সংশ্লিষ্ট হচ্ছে চীনে। আচ্ছা, আকসাই চীন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা আকসাই চীন মহাসড়ক অবস্থিত কোথায়? তিব্বতে। আকসাই চীন মহাসড়ক অবস্থিত কোথায়? তিব্বতে। ঠিক আছে, আকসাই চীন মহাচিহ্ন। আর জিংজেন উত্তর, এটা তো ইম্পর্টেন্ট না। এখানে আসো, চীনে এক দেশে দুই শাসন নীতি কোন রাষ্ট্রে অবস্থিত? সেটা 1997 সালে, এটা হবে হচ্ছে চীনে। ঠিক আছে, আচ্ছা, বিশ্বের উচ্চতম শহর? তিব্বতের ওয়াংচুয়াং। যারা পেজ নাম্বার জানতে চাচ্ছ, মেসেজ করছো, তাদের জন্য পেজ নাম্বার হচ্ছে 558। যারা এখনো বইটা কেনো নাই তারা অবশ্যই বইটা কেনো এবং খুব শীঘ্রই কেনো, কারণ আমরা আরো ক্লাস করব। তো বই, এত মোটা বই তোমাদের কিন্তু শেষ হয়ে যাবে।
তাই না? এই বই দেখে যারা ভয় পাও এবং বিশেষ করে সাধারণ জ্ঞান বই কেনার পরে তোমরা বইটা টেবিলের মধ্যে রেখে দাও, বইটা শেষ করো না, যে কারণে দেখা যায় সবার কিন্তু পরীক্ষার মধ্যে একটা ভীতি থাকে যে আমরা সাধারণ জ্ঞান পারবো না, বাংলা ইংলিশ তো পেরে যাব, সাধারণ জ্ঞান পারবো না। তো সাধারণ জ্ঞান যদি সহজ করতে চাও প্রথমত ক্লাস দেখো, দ্বিতীয়ত বই কেনো, বই কেনার পরে তোমরা কি করবা, আমাদের সাথে যে লাইভ ক্লাসগুলো হয় সেই লাইভ ক্লাসগুলো অবশ্যই অ্যাটেন্ড থেকে এবং সময় মতো লাইভ ক্লাসগুলো দেখবা। প্রত্যেকটা ক্লাসের আগে কিন্তু তোমাদেরকে জানায় দেওয়া হবে যে কখন করে ক্লাস হবে, তাই তো? তোমরা সেই সময় মেনটেন করে অবশ্যই ক্লাসে উপস্থিত থাকবা। আচ্ছা, দীর্ঘতম রেলপথ, বিশ্বের উচ্চতম এবং রেলপথ হচ্ছে কি, কিংহাই তিব্বত রেলপথ, কিংহাই তিব্বত রেলপথ। এটার সর্বোচ্চ বিন্দুর নাম কি, টাঙ্গুলা পাস। ঠিক আছে, এটার উচ্চতা কত, 5072 মিটার পর্যন্ত। এটার উচ্চতা হচ্ছে 5072 মিটার পর্যন্ত। ঠিক আছে, চীনের বৃহত্তম শহর এবং বাণিজ্যিক রাজধানী, বাণিজ্যিক রাজধানী কোনটা কি, সাংহাই। আমাদের রাজধানীর নাম ঢাকা, বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা, কিন্তু বাণিজ্যিক রাজধানীর নামটা কি, আমাকে অবশ্যই কমেন্টে জানাবা। আচ্ছা, চীনের সাথে সীমান্ত সংযোগ, তোমাদের কিছুক্ষণ আগে বললাম না যে চীন কিন্তু তার সীমান্ত এরিয়া 14টা রাষ্ট্রের সাথে শেয়ার করে। আমাদের কয়টার সাথে করে অবশ্যই আমাকে কমেন্টে জানাও। আমাদের ম্যাক্সিমাম ভারতের সাথে করে, কিন্তু ভারত বাদে বাংলাদেশ আর কার কার সাথে তাদের বর্ডার শেয়ার করে এইটাও তোমরা আমাকে জানাবা। 14টি দেশ, দেখো চীনের 14টি দেশ সীমান্ত শেয়ার করে, সেটা কি, উত্তর কোরিয়া, রাশিয়া, মঙ্গোলিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান, আফগানিস্তান, তাজিকিস্তান, পাকিস্তান, ভারত, নেপাল, ভুটান, মিয়ানমার, লাওস এবং ভিয়েতনাম, মিয়ানমার, লাওস এবং ভিয়েতনাম। ঠিক আছে, ফালুঙ্গং, ফালুঙ্গং কি, একটা চীনের আধ্যাত্মিক আন্দোলন। ঠিক আছে, এগুলা কেন ইনফরমেশন পড়া দরকার, সবগুলা অনেক সময় ডাইরেক্ট হচ্ছে প্রশ্ন নাও আসতে পারে, ডিরেক্ট প্রশ্ন আসলে তো যে কেউ পেরে যাবে, কিন্তু এই ডিটেলসগুলো এই জন্য পড়া দরকার কারণ অনেক সময় অন্য কোশ্চেনের মধ্যে এই নামগুলো আসতে পারে। যেমন ফালুঙ্গং এই নামটা আসতে পারে, যেটা কি ধরনের আন্দোলন, কোনো একটা আন্দোলনের মধ্যে এই নামটা দিল, তোমরা যদি জানো যে এটা চীনের আন্দোলন তখন তোমরা কি ইজিলি অ্যান্সার করতে পারবা। দেখো, ইতিহাসে বিখ্যাত তিয়েন ও আনমেন স্কয়ার গেট হল কোথায়, চীনে। স্কয়ার গেট হল কোথায়, চীনে। আচ্ছা, এখান থেকে প্রশ্ন, সবচেয়ে প্রশ্ন হচ্ছে পোড়ামাটি সেনাবাহিনী বা টেরাকোটা আর্মি যে দেশের প্রত্নবস্তু। ঠিক আছে, এটার অ্যান্সার করো। এটার অ্যান্সার করো। এটা দেখো প্রথমটা কি দেশে, টেরাকোটা আর্মি কোন দেশের প্রত্নবস্তু, তাহলে কোনটা হবে, ভারত, জাপান, আফগানিস্তান, চীন। ভারত, জাপান, আফগানিস্তান, চীন। এটার অ্যান্সার কি হবে, আমি কিন্তু কমেন্ট চেক করছি। ঠিক আছে, ভারত, জাপান, আফগানিস্তান, চীন। এইটা যে চ্যাপ্টার, এইটা যে প্রশ্নের উত্তরটা যেখানে পাবা সেটা হচ্ছে পেজ নাম্বার 564। ঠিক আছে, ঢাকা ইউনিভার্সিটিতে এসেছিল, এটা হচ্ছে চয়ে ডিউ 16-17। ঠিক আছে, তাহলে পোড়ামাটির সেনাবাহিনী কি হবে উত্তর,
যারা যারা রেকর্ডিং দেখতেছো তারা অবশ্যই চেষ্টা করবে এখানে পজ করে অ্যান্সারটা করার, ঠিক আছে? যারা যারা রেকর্ডিং দেখতেছো তারা অবশ্যই এখানে পজ করে অ্যান্সারটা করবা। আমি আরো কয়েকটা কমেন্ট নিব, ঠিক আছে? এটা যারা জিজ্ঞেস হতে 564 নাম্বার পেজ, প্রথমে ঢাকা ভার্সিটির 3 নাম্বার কোশ্চেন দেখো, 564 নাম্বার পেজ, ঠিক আছে? আমি কিন্তু তোমাদের কমেন্টগুলা নিব। আচ্ছা, প্রথম কমেন্টে আমি নেই। মিরাজ, মিরাজ বলেছে এ না, মিরাজ উত্তর হবে হচ্ছে চীন। উত্তর কি হবে? চীন। এখানে আসো। আচ্ছা, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, ঠিক আছে? একটা বিরাট দীর্ঘতম পথ যেটা উদ্যোগ নেওয়া হয়েছিল বা উদ্দেশ্য হচ্ছে বাণিজ্যিক প্রচার করার মাধ্যমে ওদের জন্য ব্যবসা বা বাণিজ্যগুলো ভালো মতন সম্প্রসারণ করা যায়, সেই কারণে চীনের বিশেষ করে তাদের টার্গেট, তারা হচ্ছে চীন থেকে ইউরোপ পর্যন্ত যেন একটা রোড থাকে এবং তাদের যেন সেই রোডটা খুব ভালো মতো মানে একবারে তাদের হচ্ছে বাণিজ্যিক প্রচারগুলো হয়। দেখো বিশ্বব্যাপী তাদের উদ্দেশ্য কি ছিল? অ্যাকচুয়ালি উদ্দেশ্য হচ্ছে বিশ্বব্যাপী বাণিজ্যিক প্রসার করা, এবং এটার অফিসিয়াল নাম কি? ওয়ান বেল্ট অ্যান্ড ওয়ান রোড। এটা ইংলিশেও আসতে পারে, বেল্ট এই কার্যক্রমটি দেখো চায়না প্রেসিডেন্ট শি জিনপিং এর করা 2013 সালে, এবং এই রোডটাকে কি বলা হয়? যে সিল্ক রোড, যেই রোড দিয়ে অ্যাকচুয়ালি যাতায়াত করতো ইউরোপে যাওয়ার জন্য, সেটা একটা দীর্ঘতম একটা রোড ছিল। এটারই অল্টারনেটিভ হিসাবে বিভিন্নভাবে, সেটা পানি পথে হইতে পারে, সেটা হচ্ছে সড়ক পথে, দুই পথ মেনটেন করেই একটা সিঙ্গেল রোড বানানো হচ্ছে এটার পরিবর্তে। সেটার হচ্ছে সিল্ক রোডের একটা অন্য নাম দিচ্ছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। এটা কাদের আন্ডারে? এটা বিআরআই এর আন্ডারে। নিউ সিল্ক রোডের অন্তর্ভুক্ত দেশ কয়টা? প্রায় 150টি, 150টি। এবং এই পরিকল্পনা ত্যাগ করেছে যারা এটার অংশ হতে চাচ্ছে না, সে তারা কারা? ভারত, জাপান, অস্ট্রেলিয়া এবং ভুটান। ভারত, জাপান, অস্ট্রেলিয়া এবং ভুটান। আচ্ছা, একটু কমেন্ট পড়ি। অনেকে লিখেছে আরিফ মাহমুদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আরিফ, ভালো মতন ক্লাস করো। আচ্ছা, ফারহাদ হোসেন লিখেছো চীন। হ্যাঁ, উত্তরটা হয়েছে চীন। আচ্ছা, তাহলে এখান থেকে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে 2013 সালে চীনের কোন প্রেসিডেন্ট মেরিটাইম সিল্ক রোডের বিষয়টি উল্লেখ করেছেন? ঠিক আছে, তাহলে সিল্ক রোডের বিষয়টি উল্লেখ করেছেন, এটা আমরা কিছুক্ষণ আগেই পড়লাম। এটার পেজ নাম্বার হচ্ছে 564। কারা কারা এই বইটা কিনছো তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাও। কারা কারা বইটা কিনছো তারা অবশ্যই কমেন্টে জানাও আমাকে যে আমরা বইটা কিনছি। আমি তাদেরকে নোট করে রাখবো, কারণ তারা অবশ্যই ক্লাস করো। কারণ বই কিনে বাবা মার টাকা নষ্ট করছো ঠিকই, কিন্তু পড়বা না, এটা হবে না। পড়তে হবে, অ্যাটলিস্ট বাসায় না পড়ো, লাইভ টাইমে ক্লাসের টাইমে দেখো, পড়ো, সেই সময় তোমার পড়াটা হয়ে যাবে। এবং এরপরে আর তোমাকে না, যদি একবার মাথায় ঢুকে যায় আর কিন্তু পড়তে হবে না। সাধারণ জ্ঞান এমন না যে তোমাকে মুখস্থ করতে হবে। সাধারণ জ্ঞান এমন একটা জিনিস যেটা ইন্টারেস্টিং এর সাথে বুঝতে হবে। বোঝাও ঠিক না, আবার বুঝতে গেলে দেখা যাবে যে তোমরা বেশি বুঝতেছো, বেশি বোঝা যাবে না। জাস্ট ইনফরমেশনটা মাথায় নিতে হবে, এমন কোনো মুখস্থ করার মতন জিনিস না এটা, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে যারা এটার ইয়া সম্পর্কে, ও আচ্ছা,
এটা যারা জানতে চাচ্ছ তাদেরকে অ্যান্সারটা বলে দেই। প্রশ্ন নাম্বার 4, দেখো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছিল 19-20 সেশনে 2013 সালে চীনের কোন প্রেসিডেন্ট মেরিটাইম সিল্ক রোড বিষয়টি উল্লেখ করেন? এটা হচ্ছে উত্তর হবে জি জিনপিং। এই যে এখানে একটা জিনিস আসো দেখো, এটা যেটা বলা হয়েছে এই যে ওয়ান রোড ওয়ান বেল্ট ওয়ান রোড, ঠিক আছে, এটি চীন প্রদেশ থেকে এটা আসতেছে দেখো ইউরোপের দিকে যে, এবং এটা পানিপথে এটা আবার চীনে ফেরত যাওয়া, এইটা কি বলা হচ্ছে ওয়ান বেল্ট অ্যান্ড ওয়ান রোড। ঠিক আছে, ওয়ান বেল্ট অ্যান্ড ওয়ান রোড। বেল্ট বলতে এখানে বোঝায় সড়ক, বেল্ট বলতে এখানে বোঝাচ্ছে হচ্ছে সড়ক, ঠিক আছে, আর রোড বলতে এখানে বুঝাইছে হচ্ছে পানি পথের সড়ক। ঠিক আছে, পানিপথের সড়ক, পানিপথের সড়ক। এই জিনিসটার মধ্যে দেখো এই সড়কের এর আন্ডারে পড়বে হচ্ছে এই সড়কের আন্ডারে পড়বে হচ্ছে বেল্টের আন্ডারে পড়বে হচ্ছে চীন, দক্ষিণ এশিয়া, আচ্ছা অনেকে আগের অ্যান্সারটা দিয়েছো ডি, মিরাজ লিখেছো ডি, আরিফ লিখেছো ডি। দক্ষিণ পূর্ব এশিয়া হয়ে ইউরোপ, ঠিক আছে, এটা পড়বে বেল্টের আন্ডারে। চীন থেকে ইউরোপ, এটা পড়বে পানিপথ, এটা পড়বে হচ্ছে রোডের আন্ডারে। ঠিক আছে, তাহলে বেল্ট আর রোড সম্পর্কে তোমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হলো। এখন যাই, এখান থেকে যে কোশ্চেনটা আসে সেটা দেখো, কোন দেশ ওয়ান বেল্ট ওয়ান রোড ইনিশিয়েটিভ গ্রহণ করেছে? ভারত, চীন, মায়ানমার, রাশিয়া। এটার উত্তর দাও। ভারত, চীন, মায়ানমার, রাশিয়া। ভারত, চীন, মায়ানমার, রাশিয়া। যারা প্রশ্ন ওয়ান বেল্ট ওয়ান ইনিশিয়েটিভ সম্পর্কে যারা জানতে চাচ্ছ সেটা পেজ নাম্বার হবে
559 নাম্বার পেজ, 559 নাম্বার পেজ। এটার অ্যান্সার দাও। অনেকে অ্যান্সার দিচ্ছ, আরও অ্যান্সার নিব আমি, এবং অবশ্যই এভাবে দিও 4-এর ডি, 5-এর ডি, বা এভাবে অ্যান্সারটা করো, ঠিক আছে? কোন দেশ ওয়ান বেল্ট ওয়ান রোড ইনিশিয়েটিভ নেয়? এটা কিন্তু আমরা প্রশ্ন কোন কনসেপ্ট থেকে পড়তেছি, সেটা হচ্ছে চীন চ্যাপ্টার থেকে পড়তেছি। চীন, এশিয়ার দেশগুলো, এশিয়ার মহাদেশের দেশগুলো, ঠিক আছে? এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার কি হবে? কোন দেশ ওয়ান বেল্ট ওয়ান রোড ইনিশিয়েটিভ গ্রহণ করে? আচ্ছা, আমি প্রথম অ্যান্সারটা নেই। আরিফ বলেছ বি, আরিফের উত্তর সঠিক হয়েছে, ঠিক আছে? আরিফের উত্তর সঠিক হয়েছে চীন। যারা রেকর্ডিং দেখবা এখানে পজ করে অ্যান্সার করবা, ঠিক আছে? আচ্ছা দেখো, চায়না হ্যাজ নো বর্ডার। আমরা কিছুক্ষণ আগে সীমান্তবর্তী বাকি রাষ্ট্রগুলো পড়লাম না, যে কার সাথে সীমানা শেয়ার করে? 14টার সাথে। সে 14টার মধ্যে কোনটা কোনটা আছে আগে এখানে বলো। 14টার মধ্যে কোনটা কোনটা আছে? এই প্রশ্নটা পাবা হচ্ছে 564 নাম্বার পেজের চায়না হ্যাজ নো বর্ডার। এই প্রশ্নটা পারবা জাহাঙ্গীরনগরের বিশ্ববিদ্যালয়ের 2 নাম্বার কোশ্চেন থেকে। এটা পেজ নাম্বার হবে 564, পেজ নাম্বার হবে 564, ঠিক আছে? পেজ নাম্বার হবে 564। তাহলে এখান থেকে কোনটা কোনটা আছে দেখো। 14টি সীমান্তবর্তী রাষ্ট্র, তাই না? 14টি সীমান্তবর্তী রাষ্ট্রের মধ্যে কি পড়ে দেখো? কাজাখস্তান পড়ে, তাই না? কাজাখস্তান পড়ে, তাই তো? তাহলে উত্তর কি হবে এটার? উত্তর হবে হচ্ছে উজবেকিস্তান। উত্তর হবে উজবেকিস্তান। কার কার উত্তর সঠিক হয়েছে আমি দেখব। অনেকে সঠিক উত্তর দিছো, অনেকেই দিছো, ঠিক আছে? আচ্ছা, আমি তাহলে পরের ইয়েতে চলে যাই। দেখো, আমরা আরো কয়েকটি ইয়া সম্পর্কে পড়বো, সেটা হচ্ছে হংকং, ম্যাকাও এবং তিব্বত। এটি ব্রিটেনের অধীনে ছিল, ঠিক আছে? কত বছর? 156 বছর ব্রিটেনের অধীনে ছিল। চীনের নিকট হস্তান্তর করা হয়েছে কি কবে? 1 জুলাই 1997, 1 জুলাই 1997, তাই না? গণতান্ত্রিক যে ছাতা বিপ্লবটা হয় সেটা কোথায় হয়? হংকং এ হয়, ঠিক আছে? এবং ফ্রি পোর্ট নামে পরিচিত কোথায়? ফ্রি পোর্ট, পোর্ট হচ্ছে হংকং, ঠিক আছে? চীনের যে এক দেশে দুই নীতি, এটা চলবে কোথায়? হংকংয়েও সচল আছে, ঠিক আছে? এই দেখো, প্রথম আফিম যুদ্ধ, এটা কিন্তু খুব বিখ্যাত। এটা ব্রিটেন এবং চীনের মধ্যে হয়েছিল, ব্রিটেন এবং চীনের মধ্যে হয়েছিল। কত সালে হয়েছিল? 1839 থেকে 1842, ঠিক আছে? বিশ্বের যে অঞ্চলে মানুষের গড় আয়ু সবচেয়ে বেশি, তাহলে গড় আয়ু সবচেয়ে বেশি কোথায়? গড় আয়ু সবচেয়ে বেশি কোথায়? হংকং। এগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? ম্যাকাও দেখো, এশিয়া মহাদেশের ইউরোপের সবচেয়ে প্রাচীন এবং সর্বশেষ উপনিবেশিক হচ্ছে মাকাও। মাকাওর পূর্ব নাম কি? পর্তুগালের অধীনে কিন্তু ছিল। আচ্ছা, এখানে দেখো, মাকাও বর্তমানে পড়ে চীনের একটি বিশেষ
প্রশাসনিক অঞ্চল। হস্তান্তর কবে করা হয়েছিল চীনকে? 20 ডিসেম্বর 1999। এটা পেজ নাম্বার সম্পর্কে যারা জানতে চাচ্ছ, পেজ নাম্বার সম্পর্কে যারা জানতে চাচ্ছ, এটা 564 নাম্বার পেজের প্রশ্ন আছে এটার। আর হচ্ছে 559 নাম্বার পেজের মাঝে দেখো খুব সুন্দর করে ছক আকারে দেওয়া আছে, এক নজরে চীনের বিশেষ প্রশাসনিক এলাকা, এক নজরে চীনের বিশেষ প্রশাসনিক এলাকা। ঠিক আছে? আচ্ছা, তিব্বত। তিব্বত একটু ইম্পর্টেন্ট, এখানে আসে দেখো তিব্বতেরটা একটু পড়ি। তিব্বতের রাজধানীর নাম লাসা। ঠিক আছে? এখানে সবচেয়ে বড় এবং সর্বোচ্চ পর্বতচূড়া আছে, যেটা হচ্ছে মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্ট একে বলা হয় কি? চুমো লাংমা। চুমো লাংমা। ঠিক আছে? এখানে আসে দেখো কোন যুদ্ধের পর হংকং এর ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হয়? আমরা কিছুক্ষণ আগেই পড়লাম। ঠিক আছে? প্রথম একটা যুদ্ধের নাম আমরা পড়লাম, কিন্তু এটার দেখো প্রশ্ন তোমরা পাবা, প্রথমে বললাম যেখান থেকে পাবা 564 নাম্বার পেজ, 564 নাম্বার পেজ, 7 নাম্বার কোশ্চিন হচ্ছে পাবা ঢাকা ইউনিভার্সিটিতে এসেছিল 1516 সেশনে কোন যুদ্ধের পরে হংকং এ ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হয়? কোন যুদ্ধের পরে? বক্সার যুদ্ধ, জলযুদ্ধ। বক্সার যুদ্ধতে হয় না, তাই না? জলযুদ্ধতেও হয় না, এন্টিশন যুদ্ধতেও হয় না। তাহলে এটা সঠিক উত্তর কি হবে? এটা সঠিক উত্তর হবে হচ্ছে আফিম যুদ্ধ। এটা সঠিক উত্তর হবে হচ্ছে আফিম যুদ্ধ। এখানে আসো, আমরা দেখো এখানে কিছু টপ ইনফরমেশন সম্পর্কে পড়ব, যেটা জয়কুলি বইয়ের খুবই একটা ইউনিক কনসেপ্ট এবং খুব সুন্দর একটা কনসেপ্ট। সেটা হচ্ছে টপ ইনফরমেশন নিয়ে পড়া। টপ ইনফরমেশন নিয়ে এই জন্য পড়বো কারণ এটা স্টেপ 3 নাম্বার ইনফরমেশন। যখনই তোমাদের পড়া শেষ হয়ে যাবে, ঠিক পরীক্ষার আগ মুহূর্তে তোমাদের কিছু ইম্পর্টেন্ট কি পয়েন্ট মনে রাখতে হবে, তখন আমরা স্টেপ 3 টপ ইনফরমেশনটা পড়ি। অ্যাকচুয়ালি টপ ইনফরমেশনটা কি? গুরুত্বপূর্ণ যে কথা, যে টপিকগুলো আছে সেগুলোকে একটা কি পয়েন্টে নিয়ে এসে সেটাকে তোমাদেরকে সুন্দর করে বক্সে দেওয়া হয়েছে। তাহলে দেখো, ফ্যাক্টরি অফ দ্য ওয়ার্ল্ড কাকে বলা হয়? চীনকে। পূর্ব নাম কি ছিল? কাথে। ঠিক আছে? তারপর দেখো এখানে কনফুসিয়াস একটা চীনা দার্শনিক ছিলেন, খুবই বিখ্যাত দার্শনিক। এবং ধানের ভান্ডার বলা হয় চীনের কোন প্রদেশকে? হুনান প্রদেশকে। ঠিক আছে? পিপল স্কয়ার কোথায় অবস্থিত? সাংহাই অবস্থিত। সাংহাই অবস্থিত। চীনের দুঃখ বলা হয় কি? হুয়াংহো নদীকে। ঠিক আছে? হুয়াংহো নদীকে। আমরা একটু তাইওয়ান সম্পর্কে পড়বো। দেখো, তাইওয়ান চীনের নিকট স্বাধীনতায় হারে কত সালে? 1971 সালে। 1971 সালে। তাহলে তাইওয়ান কখন হারে? চীনের কাছে হেরে যায় 1971 সালে। ঠিক আছে? দেখো, চীনের শাসিত এলাকা বলতে বোঝায় তাইওয়ানকে, এবং পূর্বে পরিচিত ছিল ফরমোজা নামে। পূর্বে পরিচিত তাইওয়ান ছিল কোথায়? ফরমোজা নামে। ফরমোজা নামে। ঠিক আছে? আচ্ছা, মঙ্গোলীয়। দূরপ্রাচ্যের বাফার স্টেট মঙ্গোলিয়া চেঙ্গিস খানের নামে জড়িত হচ্ছে মঙ্গোলিয়ার সাথে। তাহলে চেঙ্গিস খানের নাম জড়িত কার সাথে? মঙ্গোলিয়ার সাথে। আচ্ছা, এই মঙ্গোলিয়ার আরেকটা বিষয় হচ্ছে জনসংখ্যা। জনসংখ্যায় সবচেয়ে কম ঘনত্বের দেশ হচ্ছে মঙ্গোলীয়। জনসংখ্যার সবচেয়ে কম ঘনত্বের দেশ হচ্ছে মঙ্গোলীয়। এটার পেজ নাম্বার যারা জানতে চাচ্ছ, সাউন্ড সো লো। আচ্ছা,
আই থিঙ্ক নেটের একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা, মঙ্গোলীয়। তোমরা কি এখন শুনতে পাচ্ছ স্পষ্ট? আমরা এখান থেকে একটু পরের কোশ্চেনে চলে যাব। দেখো, সম্প্রতি চীনের স্থাপিত পৃথিবীর বৃহত্তম রেডিও টেলিস্কোপের নাম বলো। রেডিও টেলিস্কোপের নাম বলো। আচ্ছা, বিকাশ রয় লিখেছে সাউন্ড স্লো। এখন শুনতে পাচ্ছ? সাউন্ড স্লো। আচ্ছা, সাউন্ড ইজ, এখন শুনতে পাচ্ছ? আমাকে জানাও যে আমাকে ভালো মতন শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, এটার উত্তর করো। সাম্প্রতিক চীনে স্থাপিত পৃথিবীর বৃহত্তম রেডিও টেলিস্কোপের নাম। এটার এই প্রশ্নটা পেয়ে যাবা। রাজশাহী ইউনিভার্সিটিতে এসেছিল সাম্প্রতিক চীনে স্থাপিত পৃথিবীর বৃহত্তম রেডিও টেলিস্কোপের নাম। ঠিক আছে, দেখো কোনটা হবে বলো তো দেখি। জেট, ফাস্ট, সুইফট বা স্পিড, কোনটা হবে? জেট, ফাস্ট, সুইফট, স্পিড। এটা 564 নাম্বার পেজ। 564 নাম্বার পেজ। 564 নাম্বার পেজ। জি, আচ্ছা, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে জেট, ফাস্ট, সুইফট কি হবে বলো? এটা দেখো রাজশাহী ইউনিভার্সিটিতে এসেছিল, নিচের দিকে 564 নাম্বার পেজের নিচের দিকে। এটার উত্তর দাও। তাহলে এটার উত্তর হবে কি? ফার্স্ট। এটার উত্তর কি হবে? ফার্স্ট। আচ্ছা, উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া সম্পর্কে আমরা পড়ব। ঠিক আছে, তাহলে উত্তর কোরিয়া কে প্রতিষ্ঠা করেন? তার নাম আমরা প্রতিষ্ঠা এবং হচ্ছে প্রথম প্রেসিডেন্ট যিনি ছিলেন কিং সল সাং। তিনি 1948 থেকে 1994 পর্যন্ত শাসন করেন এবং তিনি বেশি সময় শাসন করা প্রেসিডেন্ট তিনি ছিলেন। বিশ্বের সবচেয়ে বেশি সময় শাসন করা। ঠিক আছে, আচ্ছা দেখো, পারমাণবিক স্থাপনা অবস্থিত কোথায়? উত্তর কোরিয়াতে, সংবিয়ং। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কি? কিম জং উন। কিম জং উন। কিম জং উন। আচ্ছা, এবার আসি দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সরকারি নাম কি? প্রজাতান্ত্রিক কোরিয়া। প্রজাতন্ত্রী কোরিয়া। আচ্ছা, দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রের উদ্ভব হয় কত? দেখো, 15ই আগস্ট 1945। 15ই আগস্ট 1945। বিশ্বের প্রাচীন মন্দির, মান মন্দির কোথায় অবস্থিত? দক্ষিণ কোরিয়াতে অবস্থিত। দুইটি কোরিয়ার মাঝখানে একটা গ্রাম থাকে, একটা জায়গা আছে। এই গ্রামটার নাম হচ্ছে পানমুনজাম। হ্যাঁ, শান্তিপল্লী নামে পরিচিত। পানমুনজাম শান্তিপল্লী নামে পরিচিত। দুইটা সীমানার মাঝখানে একটা জায়গা আছে অনেকখানি ফাঁকা, এবং সেই জায়গাটার নামে একটা গ্রাম আছে, সেটা হচ্ছে পানমুনজাম, এবং হচ্ছে সেটাকে বলে শান্তিপল্লী। ঠিক আছে, সেটাকে বলা হয় কি? শান্তিপল্লী। পানমুনজাম, এটাকে কি বলা হয়? শান্তি পল্লী। ঠিক আছে, এই দুইটার মাঝখানে, উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মাঝখানে। আচ্ছা দেখো, সাই পলিসির দেশ হচ্ছে দক্ষিণ কোরিয়া। ঠিক আছে, দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়া এবং জাপানকে পৃথক করেছে কি? একটা জিনিস, সেটাকে বলা হচ্ছে কোরিয়া প্রণালী। কোরিয়া প্রণালী।
ঠিক আছে, এটার পেজ নাম্বার যারা জানতে চাচ্ছ তাদের জন্য বলি, এটা পেজ নাম্বারটা হচ্ছে 560 নাম্বার পেজের নিচের দিকে। উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া নিচে ছক করে দেওয়া আছে, দেখো উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া। ঠিক আছে, উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া। আচ্ছা, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সরকারি বাসভবনের নাম কি? আমেরিকার রাষ্ট্রপতির বাসভবনের নাম কি এটা আমাকে বলো, এবং বাংলাদেশের রাষ্ট্রপতির বাসভবনের নাম কি এটাও আমাকে বলবা। এই দুইটা প্রশ্নের উত্তর তোমরা আমাকে কমেন্টে দাও। দ্বিতীয় এই প্রশ্নের উত্তরটা দাও, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বাসভবনের নাম কি? বাসভবনের নাম কি? তাহলে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বাসভবনের নাম কি? ঠিক আছে, এটার উত্তর দাও। এটার উত্তর আমি সবার নিব। দক্ষিণ কোরিয়ার বাসভবনের নাম কি? আরিফ দিয়েছ বি। এই প্রশ্নটা পেয়ে যাবা তোমরা যেখান থেকে পাবা, সেটা হচ্ছে 9 নম্বর কোশ্চিন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসেছিল, দেখো দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সরকারি বাসভবনের নাম কি? তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে ব্লু হাউস। ব্লু হাউস, ঠিক আছে, ব্লু হাউস। আচ্ছা, সূর্যাস্তের দেশ হচ্ছে জাপান, এবং আমরা সেই জাপান সম্পর্কেই একটু পড়বো, এবং সবচেয়ে আধুনিক এবং ফিউচারিস্টিক জীবন যেখানে থাকে সেটা হচ্ছে জাপান। আমরা জাপান সম্পর্কে একটু পড়বো, কারণ জাপান তোমাদের একটু গুরুত্বপূর্ণ টপিক, যেখান থেকে বিগত বছরে অনেক কোশ্চিন আসবে। এবং জাপান এখন বর্তমানে যেহেতু জাপানের ইয়া চলছে একটু, আমরা কিন্তু বিভিন্ন ইয়া দেখে থাকি, ভিডিও, তারপর হচ্ছে বিভিন্ন নিউজ পেয়ে থাকি, তো সেখান থেকে আমরা একটু পড়বো। এবং গুরুত্বপূর্ণ আরেকটা জিনিস সেটা হচ্ছে, যেটা ওদের ইতিহাসের মধ্যে সাথে রিলেটেড, সেটা হচ্ছে নাগাসাকি এবং হচ্ছে, আচ্ছা দেখো, জাপান হচ্ছে জাপান সাগর বা পূর্ব চীন সাগর জাপানকে এশিয়া মহাদেশ থেকে মূল ভূখণ্ড থেকে কিন্তু দূরে নিয়ে গেছে, বাংলাদেশ থেকে কিন্তু দূরে নিয়ে গেছে। ঠিক আছে, যে মূল ভূখণ্ডটা থাকে সেটা থেকে কিন্তু অনেক দূরে নিয়ে গেছে। এই রাষ্ট্রের নাম হচ্ছে কিংডম অফ জাপান, বা এটাকে বলা হয় নিহন বা নিপন্ন। ঠিক আছে, নিহন বা নিপন্ন। আচ্ছা, সিন্ট্রো জাপানিদের জাতি ধর্ম, ঠিক আছে, সিন্ট্রো জাপানিদের জাতি ধর্ম এবং নাতিশীতোষ্ণ মণ্ডলীয় বায়ুমণ্ডল। জাপানকে বিশ্বের সর্ববৃহৎ সাহায্যদাতা হলো জাপান। সর্ববৃহৎ সাহায্যদাতা হলো জাপান। ভূমি কম্পের দেশ এবং প্রাচ্যের গ্রেট ব্রিটেন বলা হয় জাপানকে। ঠিক আছে, এটা তো অবশ্যই শুনছো। বৈদেশিক বাণিজ্য এবং সাহায্য সংস্থার নাম জাইকা। জাপানের যেই উচ্চ শৃঙ্গের নাম ফুজি মা। ঠিক আছে, তাহলে দেখো আমরা কিন্তু এটা পেয়ে যাচ্ছি। পেজ নাম্বার তোমরা বের করবা, জাপান 561 নাম্বার পেজ, 561 নাম্বার পেজ। আচ্ছা, আগের প্রশ্নের অ্যান্সার দিয়েছো ফারহাদ ফার্স্ট, হ্যাঁ হয়েছে। তাহলে 561 নাম্বার পেজে যাব। দেখো এখানে এশিয়া মহাদেশের সর্বপ্রথম এবং প্রাচ্যে যন্ত্র শিল্প সূচনা হয় কোথায়? জাপানে। যন্ত্রশিল্প সূচনা হয় কোথায়? জাপানে। ঠিক আছে, জাপানের বৃহত্তম দ্বীপ হচ্ছে হংসু। 4টা দ্বীপের নাম আছে, সম্পূর্ণ লাগে না, তারপরও
আচ্ছা, এখানে একটা লাগবে, দেখো জাপানের রাজ সিংহাসনকে বলা হচ্ছে চন্দ্রমল্লিকা, চন্দ্রমল্লিকা বা সিনথেসি আম। আচ্ছা, জাপানের ফুল, এবং এটা আমাদের খুব একটা লাগবে না। আচ্ছা, দক্ষিণ কোরিয়া এবং হচ্ছে জাপানকে পৃথক করে হচ্ছে কোরিয়া প্রণালী, কোরিয়া প্রণালী, ঠিক আছে, কোরিয়া প্রণালী। সুনামি শব্দটি কোন ভাষা থেকে নেওয়া হয়েছে? এখান থেকে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে কোন ভাষা থেকে নেওয়া হয়েছে। সুনামি শব্দটি কোন ভাষা থেকে নেওয়া হয়েছে? আচ্ছা, এটার উত্তর দাও। সুনামি শব্দটি কোন ভাষা থেকে নেওয়া হয়েছে? এটার পেজ নাম্বার প্রশ্ন পাবা হচ্ছে স্টেপ 4। স্টেপ 4, জাপানি, ইন্দোনেশীয়, মলয় এবং সিংহলি। জাপানি, ইন্দোনেশীয়, মালয় এবং সিংহলি। এটা হচ্ছে দেখো, এটা ঢাকা ইউনিভার্সিটির 2বার এসেছে, 2টা ইউনিটে, ঠিক আছে। তোমরা বইয়ে যারা বই কিনছো তারা অবশ্যই বইটা চেক করো, দেখো সুনামি শব্দটি কোন ভাষা থেকে এসেছে। সুনামি শব্দটি কোন ভাষা থেকে এসেছে? সুনামি শব্দটি তাহলে এসেছে কোন ভাষা থেকে? এটা উত্তর আমরা দিয়ে দেই, এবং যারা যারা হচ্ছে রেকর্ডিং দেখবা তারা অবশ্যই আমাকে পজ করে এটার অ্যান্সার করবা। এটার অ্যান্সার হবে হচ্ছে জাপানি থেকে, জাপানি থেকে, ঠিক আছে। পরের প্রশ্নে চলে যায়, দেখো বিশ্বের কোন দেশে মানুষের জীবনের প্রত্যাশা সবচেয়ে বেশি? এটা আসছে 565 নাম্বার পেজে। দেখো এখানে জগন্নাথ ইউনিভার্সিটিতে এসেছে এটা। বিশ্বের কোন দেশে মানুষের জীবন প্রত্যাশা সবচেয়ে বেশি? এটার উত্তর দাও। এটার উত্তর আমি নিব। আচ্ছা, আরিফ দিয়েছো 10-এর এ। আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা তোমরা আমাকে দেয়। আমার মনে হয় নেট সমস্যা হচ্ছে, তোমরা কিছুক্ষণ পরে হয়তো বা আমার কথাগুলো শুনতে পাচ্ছ, এটা আমি বুঝতে পারতেছি, কারণ তোমাদের উত্তরগুলো অনেক পরে আসতেছে। চেষ্টা করো অ্যান্সার বেশি করার, যেন আমি উত্তরগুলো তাড়াতাড়ি দেখতে পারি, বা তোমাদের উত্তরগুলো আমার চোখে পড়ে, ঠিক আছে। আচ্ছা, তাহলে 11 দাও। বিশ্বের কোন দেশে মানুষের জীবন প্রত্যাশা সবচেয়ে বেশি? আরিফ দিয়েছে 11 সি। হ্যাঁ, আরিফের উত্তর হয়েছে 11 সি। আচ্ছা, হিরোশিমা এবং নাগাসাকি। হিরোশিমা এবং নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলানোর মাধ্যমে কিন্তু যুক্তরাষ্ট্র খুবই একটা খারাপ কাজ করেছিল, এবং খুবই একটা নিকৃষ্ট এবং খুবই ভয়ানক একটা কাজ, যেখানে এখনো ওই জায়গাটা কিন্তু নর্মাল স্বাভাবিক হইতে সময় লাগছে অনেকক্ষণ, এবং এখনো হয় নাই। ওখানকার মানুষ এখনো পারমাণবিক বোমার ফেলার কারণে বিভিন্ন ধরনের রোগে এখনো আক্রান্ত। তো এত বড় একটা মানসিক যেই বিপর্যস্ত অবস্থায় নিয়ে গেছে যুক্তরাষ্ট্র, সেটার জন্য যুক্তরাষ্ট্রের সাথে আসলে জাপানের একটা শত্রুতা হয়, এবং এটা অ্যাকচুয়ালি কখন করা হয়? দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এগুলা টাইমে কিন্তু দেখা যায় যে এই ধরনের ঘটনাটা যুক্তরাষ্ট্র জাপানের সাথে করে, এবং কারো কোনো দেশেই পারমাণবিক বোমা ফেলানো বা কোনো দেশ কিভাবে নষ্ট করা বা তার নসল নষ্ট করা বা তার গোত্রটা নষ্ট করা, এটা একদমই উচিত না। কারণ পারমাণবিক বোমা খালি একটা এরিয়ায় সামান্য জায়গায় পড়ে না, সেটা একটা প্রচণ্ড বড় একটা খারাপ কাজ, এবং ওই জায়গাটা একদম চিরতরে নষ্ট হয়ে যায়। তো যে দুইটা জায়গায় তারা ফেলাইছিল, সে দুইটা সম্পর্কে পড়ব। সেটা হচ্ছে হিরোশিমা এবং নাগাসাকি। 1995 সাল 6 আগস্ট জাপানের হিরোশিমা শহরে যুক্তরাষ্ট্রের পারমাণবিক বোমা ফেলানো হয়, এবং এই বোমাটার নাম হচ্ছে লিটল বয়। তাহলে 1945 সালে যেটা ফেলানো হয় সেটার নাম হচ্ছে লিটল বয়।
ঠিক আছে। কতজন মানুষ নিহত হয়? প্রায় 14,000-এর মতন। এবং এটা হচ্ছে হোংশু দ্বীপে, ঠিক আছে। হিরোশিমা অবস্থিত ছিল হোংশু দ্বীপে। আচ্ছা, 1995 সালে 9ই আগস্ট নাগাসাকিতে দ্বিতীয় পারমাণবিক বোমা ফেলানো হয়, ঠিক আছে। সেটা দেখো কবে, এটার নাম ছিল হচ্ছে ফ্যাটম্যান। এটার নাম কি? প্রায় 84,000 লোকজন এটাতে নিহত হয়। এবং নাগাসাকিতে অবস্থিত ইয়ার নাম হচ্ছে, কোথায় অবস্থিত? এটা হচ্ছে পিস পার্কে। তাহলে 1995 সালে 6 আগস্ট যেটা ফেলানো হয় সেটার নাম হচ্ছে লিটল বয়। এবং 9 আগস্ট যেটা ফেলানো হয়, এবং এই পারমাণবিক বোমা কিন্তু তখনকার যুক্তরাষ্ট্রের যে প্রধানমন্ত্রী ছিলেন, দ্য হ্যানরি ট্রুম্যান, ওনার আদেশে অ্যাকচুয়ালি ফেলানো হয়। এবং এই জন্যই কিন্তু তাকে অনেক ধরনের কথাও শুনতে হয়েছে এবং অনেক এতে গেছে। যেই হোক, ওটা ওখানে আমরা যাব না, কারণ ওইটা আজকে আমাদের টপিক না। আমরা যেদিন দ্বিতীয় এবং প্রথম বিশ্বযুদ্ধ পড়ব সেই সম্পর্কে আমরা আরও ডিটেলসে পড়ব তখন। আচ্ছা, তাহলে এখানে দেখো টপ ইনফরমেশনে আসো। টপ ইনফরমেশনে দেখো, ও এটার নাম হচ্ছে ফ্যাটম্যান বয়। আচ্ছা, সম্রাটের উপাধি কি দেওয়া হয় এখানে? মিকাডো, ঠিক আছে। এবং সূর্য উদয়ের দেশ বলা হয় কাকে? জাপানকে। আর এটা হচ্ছে সর্ববর্তমান সম্রাট কি? বর্তমান নাম হচ্ছে নারুহিতো, ঠিক আছে। নারুহিতো। সাংবিধানিক হচ্ছে রাজতন্ত্রে চলে। এখানে আসে দেখো, আমরা যে প্রশ্নে আসছি এই প্রশ্নটা দিয়ে আমরা আজকের মোটামুটি এটা শেষ করে ফেলবো, ক্লাসটা শেষ করে ফেলবো। তোমরা যদি আরো কোনো টপিক সম্পর্কে আরো ডিটেলসে পড়তে চাও, এবং যারা যারা বই কিনছো তারা অবশ্যই আমাকে বই দেখে বইয়ের মধ্যে কোন টপিক আছে সেই টপিকটা সম্পর্কে একটু আমাকে কমেন্টে লেখো যে এই টপিকটা নিয়ে আমি পড়তে চাই, বা তুমি পড়তেছো তোমার জন্য কঠিন মনে হচ্ছে সেই টপিকে একটু ডিটেলসে পড়তে চাও। কারণ এরকম একটা মোটা বই তুমি যদি ফেলে রাখো তাহলে এই বই কেনার কোনো মানে হয় না। দ্বিতীয়ত, বইটা যখন কিনে ফেলছো তখন বইটা পড়ে শেষ করার চেষ্টা করো, অ্যাটলিস্ট হলেও একবার পড়ো। এবং যারা শুধু বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা তা না, যারা বিসিএস দিচ্ছ, বিভিন্ন নিয়োগ পরীক্ষা দিচ্ছ, তাদের জন্য এই বইটা খুব উপকারী বিশেষ করে। আর তোমরা চেষ্টা করো, সামনে যেহেতু তোমাদের পরীক্ষা একদম চলে আসছে, রেজাল্টও দিয়ে দেওয়া হয়েছে, তো তোমরা চেষ্টা করো এটার অ্যান্সার করার জন্য, এবং আমরা এরপর শেষ করে দিব। তো এটার অ্যান্সার দাও, এটার অ্যান্সারের মাধ্যমে শেষ করবে। এর মধ্যে তোমরা যদি আমাকে জানাইতে পারো যে কোন টপিকে তোমরা চাচ্ছ, আমাকে তোমরা জানাও, ক্লাস চাচ্ছ, তাহলে সে সম্পর্কে আমাকে জানাও। আচ্ছা, আমাদের সেগমেন্টটা কিন্তু তোমাদের জন্যই করা হয়েছে। তো বই নিয়ে বসে থেকে বা বইকে যদি না পড়ো তাহলে কিন্তু পড়া তোমাদের আগাবে না। আর কোনো ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য সাধারণ জ্ঞান খুবই ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট, এবং ওই সাবজেক্টটাকে যত ভালোভাবে এবং যত টেকনিকে মনে রাখবা তত ভালো। যখন তোমরা এত বড় একটা বই শেষ করবে, এবং এই বইটা সাজানোই হয়েছে তোমাদের জন্য, তোমাদেরকে ঘিরে, তো তোমরা যেভাবে চাও সেভাবে বইটা সাজানো হয়েছে অ্যাকচুয়ালি। তো তোমরা অবশ্যই আমাকে জানাও যে তোমরা আর কোন কোন টপিকে ক্লাস চাচ্ছ। এবং আমাদের কিন্তু বিভিন্ন মানে আরও লাইভ হয় যেটা 7টার পরে হয়, তো ওই লাইভগুলো দেখার চেষ্টা করো। আচ্ছা, একজন লিখেছ আসসালামু আলাইকুম নেওয়াজ। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। তোমরা হচ্ছে ইয়া করার চেষ্টা করো, আচ্ছা ক্লাস করার চেষ্টা করো। আমাদের ক্লাস যেহেতু এখানে শেষ হয়ে যাবে, তো এই প্রশ্ন উত্তরটা আমাদেরকে দাও। হ্যাঁ, তাহলে ক্যাথ নিপন্ন
ঠিক আছে, তাহলে আরিফ বলেছে এটার অ্যান্সার হবে হচ্ছে বি। হ্যাঁ, এটা একদম সঠিক অ্যান্সার দিয়েছো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ক্লাসে থাকার জন্য। এবং আজকে এশিয়া মহাদেশের উপর এটা 3 নাম্বার ক্লাস যাচ্ছে। তো এশিয়া মহাদেশের মাধ্যমে এশিয়া মহাদেশের এর আগে একটা ক্লাস হয়েছে এবং এটা শেষ ক্লাস। এর মধ্যে এর পরে শনিবারে তোমাদেরকে এটার উপরই গত মাসে যেই ক্লাসগুলো নেওয়া হয়েছে, একটা ক্লাস বাংলাদেশের উপরে গেছে, বাংলাদেশ পরিচিতি ওটার উপরে গেছে, এবং এরপরে 2টা এশিয়া মহাদেশের ক্লাস গেছে। এই টোটাল 3টা ক্লাসের উপরে তোমাদেরকে জয়কুলি একাডেমিতে হচ্ছে গিয়ে পরীক্ষাটা দিতে হবে। এবং যদি বইটা নিতে চাও তাহলে অবশ্যই তোমরা জয়কুলির ওয়েবসাইট বা এই নাম্বারে ফোন দিতে পারো। হ্যাঁ, আর হচ্ছে কোনো ইনফরমেশন এবং রুটিন শিডিউল জানতে হলে অবশ্যই জয়কুলি পেজটাতে থাকো, এবং এই ক্লাসটার জন্য জয়কুলি জিকেতে থাকো। তাহলে অবশ্যই তোমরা জয়কুলি জিকেটা ফলো করলে তোমরা আমার ক্লাসগুলো পাবা, এবং এই ক্লাসগুলোর মধ্যে সম্পূর্ণ বই রিলেটেডভাবে পড়ানো হচ্ছে যেন তোমাদের সুবিধা হয়, এবং এই টপিকগুলো তোমরা যেন সহজে পড়ে নিতে পারো। ঠিক আছে, তোমাদেরকে কষ্ট করে যেন আর বাইরে না যেতে হয়, এবং তোমরা যেন আরো ভালো মতন নিতে পারো, প্রস্তুতি নিতে পারো, এটাই আমার শুভকামনা। তাহলে আজকের মতন এখানেই আজ ক্লাস শেষ করলাম। আল্লাহ হাফেজ।